তাঁবু খাটাচ্ছিল ঈশানবাবুর সঙ্গে আসা লোকগুলো, আর তিনি তাকিয়ে দেখছিলেন চারিদিকে। অপরূপ কাশ্মীর উপত্যকা। শুরু হচ্ছে মৃত্যুর গন্ধ মিষ্টি। রচনায় হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। গল্পটা পুরো শুনবেন, ভালো লাগলে লাইক করবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। এই জায়গাটা পহেলগাঁওর একটু উপর দিকে 50 মাইল দূরে জনবসতিহীন একটা অঞ্চল। যেদিকেই চোখ যায় সেদিকেই নীল আকাশের বুকে জেগে আছে তুষার শোভিত পর্বতমালা। তার কিরিটগুলো মধ্য গগনের সূর্যলোকে যেন জ্বলছে, আর কাছে পিঠে পাহাড়ের ঢালগুলোতে দাঁড়িয়ে আছে পান্না সবুজ পাইন বন। ধীরে ধীরে উপর দিকে উঠে গেছে গাছগুলো। এখন গ্রীষ্মকাল হলেও মাথার উপরে শেষ সারির গাছগুলোর গায়ে যে বরফের আস্তরণ আছে তা দূর থেকেই বোঝা যাচ্ছে না। ঈশানবাবু সে অর্থে কোনো ট্যুরিস্ট নন, তিনি একজন জিওলজিস্ট, অর্থাৎ একজন ভূতাত্ত্বিক। জিওলজিক্যাল সার্ভেতে চাকরি করেন। সে সংস্থা থেকেই তাকে এই অঞ্চলে পাঠানো হয়েছে এখানকার মাটি পরীক্ষার জন্য। পহেলগাঁও থেকে স্থানীয় কয়েকজন মানুষকে সঙ্গী হিসাবে জোগাড় করে একটা জিপে কিছুক্ষণ আগেই তিনি এখানে হাজির হয়েছেন। ঈশানবাবুকে দিন দিনে থাকতে হবে এই জায়গাতে, মাটি পরীক্ষা করতে হবে, নমুনা সংগ্রহ করতে হবে, আর সেই জন্যই তাঁবু খাটানোর কাজ হচ্ছে। চারপাশ পর্যবেক্ষণ করতে করতে হঠাৎ ঈশানবাবুর চোখে পড়ল তার ঠিক সামনেই পাইন বনে ঢাকা যে অনুচ্চ পাহাড়ের ঢালটা উপরের দিকে উঠে গেছে, তার মাথার দিকে যেন একটা কাঠামো মতো দেখা যাচ্ছে, ঘর বাড়ির মতো কিছু একটা। তবে জায়গাটায় পাইন গাছে ঘেরা বলে এত দূর থেকে জিনিসটা কি তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ঈশানবাবুর মনে হলো হয়তোবা ও জায়গাতে উনি আউটপোস্টেও থাকতে পারেন। তাঁবু খাটানো হয়ে গেল এক সময়। দুটো তাঁবু, একটা তাঁবু ঈশানবাবুর রাত্রিবাসের জন্য, আর বড় তাঁবুতে থাকবে ঈশানবাবুর 3 জন কাশ্মীরি সঙ্গী আর ড্রাইভার। সেও স্থানীয় মানুষ। গাড়ি থেকে ঈশানবাবুর কাজের যন্ত্রপাতি ও অন্যান্য মালপত্র ইত্যাদি তার তাঁবুতে নিয়ে রাখবার পর ঈশানবাবু সঙ্গীদের মধ্যে সব থেকে বয়স্ক যে লোকটা, সে এসে দাঁড়ালো ঈশানবাবুর সামনে। লোকটার নাম বশির, বৃদ্ধ কাশ্মীরি। তার পরনে স্থানীয় মানুষদের মতোই গরম কাপড়ের তৈরি লম্বা ঝুলের পোশাক বা পিরান, মাথায় কাপড়ের টুপি, এক মুখ সাদা দাড়ি। বশির ঈশানবাবুকে প্রশ্ন করলো, সাব, আমরা এখন কি করব? কাজ কি এখন থেকে শুরু হবে? না, আজ বিশ্রাম। কাল সকাল থেকে আবার কাজ শুরু হবে। ঘুরে ঘুরে চারপাশের মাটি পরীক্ষা করতে হবে। এই কথা বলার পর ঈশানবাবু জানতে চাইলেন, আচ্ছা, এই জায়গাটা নিরাপদ তো? মানে কোনো গোলাগুলির ব্যাপার নেই তো? কাশ্মীর মানে তো আজকাল সমতলের মানুষের কাছে গোলা, বন্দুক, জঙ্গি এইসব। সমতলের মানুষদের কাছে এইসব শব্দের আড়ালে হারিয়ে যেতে চলেছে কাশ্মীরের আসল সৌন্দর্য। যদিও বনবাদেরা নির্জন জায়গাতে কাজ করতে হয় বলে ঈশানবাবুর একটা লাইসেন্স রিভলভার আছে আত্মরক্ষার জন্য, এবং সেটা তিনি সঙ্গেই এনেছেন। ঈশানবাবুর মনের ভাব বুঝতে পেরে বশির হেসে বলল, না সাব, এই মুল্ক খুব শান্ত। ওইসব ভয় এই দিকটাতে একদম নেই। এই দিকে কোনো মানুষ থাকে না। যেখানেই মানুষ থাকে সেখানেই গন্ডগোল। তাছাড়া বর্ডারও অনেকটা দূর, বেশ কয়েকটা পাহাড় টপকাতে হয়। তা ঠিক আছে। আর এই পাহাড়ের ঢালের জঙ্গলগুলোতে নেকড়ে বা অন্য কোনো হিংস্র জানোয়ার আছে? হিংস্র জানোয়ার নেই, তবে এখানে কস্তুরী হিরণ আছে। কস্তুরী হিরণ কাকে বলে
তা নিশ্চয়ই জানেন। জানবো না কেন? যদিও চোখে দেখিনি, কস্তুরী মৃগ মাছ বিয়ে করে নদীতে। তবে নাভিতে বেশ একটা সুগন্ধি গ্রন্থি থাকে, তাকেই বলে কস্তুরী। খুব দামি জিনিস। সুগন্ধি প্রস্তুতিতে আর অন্য নানান কাজে ব্যবহার হয়। বিশেষত ওই পৌরসত্ব বাড়াতে নাকি কস্তুরী কাজে লাগে। হাজি সাহেব, পুরুষ হরিণের দেহে ওই কস্তুরী পাওয়া যায়। অনেক দূর থেকে বাতাস হয়ে তার গন্ধ ভাসে। কোন বাড়িতে এক টুকরো আসল কস্তুরী রাখলে 10 বছর পর তার গন্ধ থেকে যায়। তুমি দেখেছো? আমরা তো এখানে 3 দিন থাকবো, দেখতে পাবো? হ্যাঁ দেখছি, এখানেই একবার দেখছি। অনেকটা ছাগলের আকৃতিরই হয়, পা গুলো সরু সরু। হ্যাঁ, ওই পা নিয়ে পাহাড়ের ঢালে চড়তে পারে ওরা। 20-25 ফুট লাফাতে পারে অনায়াসে। পুরুষ কস্তুরী হরিণ চেনা যায় তাদের উপরের চোয়ালের বাইরে নেমে আসা দাঁত থেকে। অমন দাঁত অন্য কোনো হিরণে থাকে না। তবে দেখা মিলবে কিনা তা বলা যায় না, নসিবে থাকলে মিলবে। ওরা খুব লাজুক প্রাণী আছে। নারী পুরুষ বছরের অধিকাংশই সময় একা একাই ঘোরে মিলনের ঋতু ছাড়া। এ কথা বলে একটু থেমে বসির আঙুল তুলে সামনের ঢালের জঙ্গলের মাথাটা দেখিয়ে বলল, যে ওখানটা কখনো সখনো তাদের দেখা যায়। আমরা একবার কাঠ কাটতে গিয়ে ওখানে কস্তুরী হিরণ দেখেছিলাম। বসিরের দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকিয়ে ঈশানবাবু আবারও সেই কাঠামোটা দেখতে পেয়ে জানতে চাইলেন, ওখানে কোনো ঘর বাড়ি আছে নাকি? ওখানে একটা পুরনো ছোট মন্দির ছিল এক সময়। এক সন্ন্যাসী থাকতেন, তবে এখন আর নাই। মন্দিরটাও ভেঙে গেছে। কাঠামোর একটা অংশ শুধু এখনো দাঁড়িয়ে আছে, সেটাই দেখা যাচ্ছে। কোনো লোক থাকে না ওখানে, গিয়ে দেখে আসতে পারেন জায়গাটা। হয়তো বা কস্তুরীও দেখা মিলতে পারে। কথা শেষ করে হাসলো বসির। এই জায়গা সম্বন্ধে ঈশানবাবুর মোটামুটি কিছুটা জানা হয়ে গেল বসিরের কাছ থেকে। তিনি বসিরকে বললেন, ঠিক আছে, তুমি যাও, কোনো প্রয়োজন হলে আমি বলবো তোমাকে। সেলাম ঠুকে বসির এগোলো তার সঙ্গীদের দিকে। ঈশানবাবু বেশ কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে রইলেন। বসির আর তার সঙ্গীরা তাঁবুর সামনে বসে আড্ডায় মেতেছে। মাথার উপরে মধ্যাহ্নের সূর্যের ঝলমলে আলো। তাঁবুর ভিতর দিয়ে ক্যাম্প খাটে শুয়ে পড়ার ইচ্ছা নেই ঈশানবাবু। আবার বসিরদের সঙ্গে আড্ডা দিতে বসাটাও তার পক্ষে সমীচীন নয়। তাই ঈশানবাবু ভাবলেন আশপাশটা একটু দেখা আসা যাক। একথা ভেবে তিনি সোজা এগোলেন সামনের ঢালটার দিকে, যার মাথার উপর রয়েছে মন্দিরের ধ্বংসাবশেষ। বসিরের কথা অনুযায়ী যেখানে কস্তুরী মৃগের দেখা মিলতে পারে। ঢালটা ধীরে ধীরে উপর দিকে উঠেছে। সেটা বেয়ে উপরে উঠতে শুরু করলেন ঈশানবাবু। শীতকালে এই ঢালের মাটি নিশ্চয়ই বরফের চাদরের তলায় ঢাকা থাকে, এখন পাতার রাশিতে ঢাকা। আর তার ফাঁক দিয়ে কোথাও কোথাও ঘাসও উকি দিচ্ছে। ঈশানবাবুর যাত্রাপথের হাত 15-20 তফাতেই একটা বিরাট বিরাট পাইন গাছ, কিছু ওক গাছও আছে। জল চুইয়ে পড়ছে তার গুড়ি বেয়ে। ঝিঝি পোকার শব্দ আর গাছের মাথা থেকে জল খসে পড়ার টুপটাপ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ঈশানবাবু এক সময় ঢালের মাথার উপরে উঠে এলেন। জায়গাটাতে পৌঁছে বেশ একটু অবাকই হলেন তিনি। প্রায় একটা ফুটবল মাঠের মতো সমতল জায়গা। নিচ থেকে যা ঠিক বোঝা যায় না। যেখানে মন্দিরের ভগ্নাবশেষটা দাঁড়িয়ে আছে, সেই জায়গার পাইন বন একটু ফাঁকা ফাঁকা হলেও কিছুটা এগিয়ে তা গিয়ে মিশেছে ঘনে বনের সঙ্গে। আধো অন্ধকার আর ঘন কুয়াশা মাখা বন সম্ভবত গিয়ে মিশেছে পাশের পাহাড়ের ঢালের সঙ্গে। চারপাশে ভালো করে তাকিয়ে নিয়ে ঈশানবাবু এগোলেন মন্দিরের ধ্বংসস্তূপের দিকে। উচ্চতায় বা দীর্ঘে প্রস্থে মন্দিরটা কত বড় ছিল তা আজ আর ধারণা করার কোনো উপায় নেই।
তবে কাঠ আর পাথরের নির্মিত এই মন্দিরের একটা মাত্র পাথুরে। দেওয়াল আজও দাঁড়িয়ে আছে মাটির উপরে। ঢালের প্রায় কিনারে দাঁড়িয়ে থাকা এই দেওয়ালটাকেই নিচে থেকে ঈশানবাবু দেখতে পেয়েছিলেন। মন্দিরটা কোনো দেবদেবীর তাও আজ আর বোঝার কোনো উপায় নেই। কিছুক্ষণ সেই ধ্বংসস্তূপের মধ্যে ঘোরাঘুরির পর ঈশানবাবু ফেরার পথ ধরতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় একটা মৃদু মিষ্টি গন্ধ তার নাকে এলো। আর তারপরেই একটা অস্পষ্ট শব্দ শুনে পিছনে তাকিয়ে তিনি দেখতে পেলেন একলা দাঁড়িয়ে থাকা সেই প্রাচীরের আড়াল থেকে বেরিয়ে এসে দাঁড়িয়েছে একজন লোক। তার পরনে চেক কাটা কোট, পায়ে জুতো, মাথায় টুপি। লোকটা হিন্দিতে ঈশানবাবুকে প্রশ্ন করলো, আপনি কি টুরিস্ট? না, টুরিস্ট ঠিক নয়, একটা সরকারি কাজে এখানে এসেছি, ওই নিচেই তাবু ফেলেছি। ঈশানবাবু জবাব দিলেন। লোকটা এবার ঈশানবাবুর কাছে এগিয়ে এসে দাঁড়ালো। সে মিষ্টি গন্ধটা আর একটু বাড়ল। লোক না বলে ছেলে বলাই মনে হয় ভালো হয়। তার দাড়ি গোঁফ কামানো ফর্সা মুখমণ্ডলের দিকে তাকিয়ে ঈশানবাবুর মনে হলো এই আগন্তুকের বয়স খুব বেশি হলে 27 কি 28 হবে। ছেলেটা এরপর ঈশানবাবুকে অবাক করে দিয়ে স্পষ্ট বাংলায় প্রশ্ন করলো, বাঙালি মনে হচ্ছে, কলকাতা থেকে আসছেন? হ্যাঁ, কলকাতা থেকে আসছি। আপনিও বাঙালি নাকি টুরিস্ট? না, বাঙালি নই। আমার নাম রঘুবীর ত্রিবেদী। আদতে উত্তরপ্রদেশের মানুষ হলেও বহু বছর কলকাতায় কাটিয়েছি। আপনার হিন্দি বাংলার ঢং দেখে বুঝতে পারলাম আপনি বাঙালি। না, আমি টুরিস্ট নই, এখানে থাকি। আপনি কি করেন, চাকরি না ব্যবসা? কলকাতায় থাকাকালীন বড়বাজারে ব্যবসা করতাম। এখানে এখন আপাতত কিছু করি না। ব্যক্তিগত ব্যাপারে আর কোনো প্রশ্ন করা সমীচীন নয় মনে করে এসব ব্যাপারে তাকে আর কোনো প্রশ্ন করলেন না ঈশানবাবু। তবে যেহেতু ছেলেটা এখানেই থাকে তাই জায়গাটা সম্বন্ধে খোঁজ খবর নেবার জন্য ঈশানবাবু বললেন, আচ্ছা, শুনলাম এই পাইন বনে বলে নাকি এই কস্তুরী হরিণ থাকে, কথাটা কি সত্যি? ত্রিবেদী প্রশ্ন শুনে বেশ কয়েক মুহূর্ত ঈশানবাবুর মুখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ঠিকই শুনেছেন। ওই যে ওই পাশে পাহাড়ের ঢালে ওরা থাকে, ওদিক থেকেই ওরা আসে। আপনি দেখেছেন ওদের? বহুবার। আমি তো এখানেই থাকি, বিশেষত এই সময়টা ওদের প্রজনন ঋতু। ওরা এখানে আসে, পুরুষ হরিণের কস্তুরীর গন্ধ স্ত্রী হরিণদের কাছে টেনে আনে। মজার ব্যাপার হলো যে পুরুষ হরিণ কিন্তু বুঝতে পারে না যে কস্তুরী ঘ্রাণ তার শরীরের থেকে আসছে। সেই গন্ধের খোঁজে নিজেরাও এই সময় উত্তেজিত হয়ে ছোটাছুটি করে। আমি একবার গুজরাটে ওইদিকে গিয়ে কাজ করতে গিয়ে সিংহ দেখেছিলাম। এখানে এসে যদি কস্তুরী মৃগ দেখতে পাই তাহলে সেটাও জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। ছোটবেলা থেকে এই কস্তুরী মৃগর কথা শুনেছি বটে, কিন্তু চোখে দেখিনি। আপনি সত্যই কস্তুরী হরিণ দেখতে চান? হ্যাঁ, অবশ্যই। কেন, আপনি দেখাতে পারবেন? কয়েক মুহূর্ত চুপ করে থেকে ত্রিবেদী জবাব দিল, হ্যাঁ, অবশ্যই। আপনি কি রাতে এখানে আসতে পারবেন? না। কথাটা শুনে ঈশানবাবু একটু দমে গিয়ে বললেন, রাতে কেন? দিনের বেলা ওদের দেখা মিলবে না? না, এমনিতেই ওরা খুব লাজুক প্রাণী। স্ত্রী পুরুষ নির্বিশেষে ওরা একে একেই ঘোরে। আজ বসন্ত পূর্ণিমার রাত, এ রাতে ওদের দেখা মেলে। মিলনের জন্য পাগল হয়ে ওঠে ওরা। আসলে এই অচেনা জায়গা তো, তাই রাতে আসতে কেমন একটু লাগছে। আপনার তাঁবুতে কাছেই, এখান থেকে হাঁক দিলে আপনার তাঁবুতে শব্দ পৌঁছাবে। এখানে কোনো চোর ডাকাত নেই, অন্য কোনো হিংস্র প্রাণীও নেই। আর আমি তো এখানেই থাকবোই।
অবশ্য আমাকে যদি আপনার ভদ্রলোক মনে না হয় তবে অন্য কথা। না না না, আপনাকে আপনাকে আমার যথেষ্ট ভদ্রলোক বলে মনে হচ্ছে। আর আপনি যখন নিশ্চিত ভাবে বলছেন যে ওদের দেখা মিলবে, তখন আসার চেষ্টা করবো। হ্যাঁ, অবশ্যই দেখাবো আপনাকে, তবে একলা আসবেন, কারণ এমনিতেই ওরা লাজুক প্রাণী। আমি দীর্ঘদিন আসি বলেই ওরা আমাকে চেনে। বেশি লোকের উপস্থিতি ওরা ধরে ফেলবে, তখন আর দেখা দেবে না। ঠিক আছে, একলাই আসবো। এবার তো আমার তাবুতে ফেরার পালা, তা আপনি নিচে যাবেন? না না না, আমি নিচে যাব না, আমি তো এখানেই থাকি। সত্যি কথা বলতে কি, এই কস্তুরী মৃগের জন্যই বহু বছর ধরে রয়েছে এখানে আমি। তার মানে আপনি কি ওদের নিয়ে কোনো গবেষণা বা প্রিজার্ভেশন কাজ করছেন? রাতে আসুন না, এখানে কেন আমি আছি সে গল্প তখনই নয় শুনবেন, আর হরিণও দেখবেন। আচ্ছা আচ্ছা, বেশ তাই হবে। বলে পাহাড়ের মাথা সমতল জায়গাটা অতিক্রম করে ঢাল বেয়ে নিচে নেমে তাঁবুতে ফিরে এলেন। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল হলো, তারপর সূর্য ডুবতে শুরু করলো। সে এক অপরূপ দৃশ্য, কেউ যেন লাল আবির ছাড়িয়ে দিয়েছে পাহাড়গুলোর মাথায়। সে দৃশ্য দেখে মোহিত হয়ে গেলেন ঈশানবাবু। তারপর সত্যি সূর্য ডুবে গেল, ঠান্ডা বাতাস বইতে শুরু করলো পাহাড়ের মাথা থেকে। ঈশানবাবু তাঁবুর ভিতরে ঢুকে ব্যাটারি লাইট জেলে কম্বল মুড়ি দিয়ে স্থানীয় ভূতত্ত্ব সম্পর্কিত একটা বই খুলে বসলেন। কিন্তু বইটাতে যেন ঠিক মনোনিবেশ করতে পারছেন না তিনি। তাহলে তার খালি মন পড়ে যেতে লাগলো ত্রিবেদী নামের সেই লোকটা বা ছেলেটার কথা। আর মাঝে মাঝে তার নাকে যেন একটা গন্ধ এসে লাগছে, যে গন্ধটা ছেলেটার সঙ্গে কথা বলার সময় পেয়েছিলেন। যদিও তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি যাবার ব্যাপারে। রাত 7:30 নাগাদ বসির ঢুকলো খাবার নিয়ে। খাবারের থালাটা নামিয়ে রেখে তাঁবুর বাইরে বেরোতে গিয়েও হঠাৎ থমকে দাঁড়িয়ে নাক টেনে বলল, সাব কস্তুরি মেখেছেন নাকি? না তো। জরুর, কস্তুরির গন্ধ আছে, এ গন্ধ আমি চিনি। আপনি কি ওই পাহাড়ের উপরে গিয়েছিলেন, তাই তো? ঈশানবাবুর এবার খেয়াল হলো ত্রিবেদীর সঙ্গে দেখা হবার সময় বেশ কয়েকবার একটা মিষ্টি গন্ধ তার নাকে এসে লেগেছিল। তবে কি সে কস্তুরি মেখেছিল, আর তার থেকেই গন্ধটা ঈশানবাবুর গায়ে এসেছে, যেটা তিনি নিজেও মাঝে মাঝে টের পাচ্ছিলেন? এভাবে কি গন্ধ ছড়ানো সম্ভব? হ্যাঁ, পরে গিয়েছিলাম তো, ওখানেও তো একটা মিষ্টি গন্ধ নাকে লেগেছিল। আপনাকে বলেছিলাম ওখানে কস্তুরি হিরণ আছে। নিশ্চয়ই আপনি এমন কোনো জায়গাতে দাঁড়িয়েছিলেন অথবা এমন কোনো জায়গাতে হাত রেখেছিলেন যেখানে কস্তুরি হিরণ এসে দাঁড়িয়েছিল বা গা ঘষেছিল, তার থেকেই গন্ধটা আপনার গায়ে এসেছে। কস্তুরি? এত বৃদ্ধ বসির দাড়িতে হাত বুলিয়ে বুলিয়ে বলল, জি বাবু সাহেব, 3000 কিসিমের মধ্যে আপনি যদি একটু আসল কস্তুরি রাখেন তবে ওই 3000 কিসিমের জিনিসের কস্তুরির গন্ধই লাগে। আমাদের এইখানে একটা কথা চালু আছে, কেউ যদি একেবারের জন্য গায়ে খাঁটি কস্তুরি লাগায় তবে সে মরে জান্নাত বা স্বর্গে গেলেও পুরী অর্থাৎ পুরীর দল তাকে ঘিরে ধরে, আর তোর গায়েও কস্তুরির গন্ধ লেগে থাকে। তার কথা শুনে ঈশানবাবুর মনে পড়লো তিনি কোথাও যেন শুনেছিলেন যে কস্তুরি শুধু যৌন বলবর্ধকই নয়, তার গন্ধ তীব্র কামোদ্দীপকও বটে, যে কারণে সম্রাটদের হারামে কস্তুরির প্রচুর চাহিদা ছিল। মোহনলাল এই কাশ্মীরেই মানুষ ছিলেন। তিনি নাকি নবাব সিরাজউদ্দৌলার কাছে প্রথমে গিয়েছিলেন এই কস্তুরি বিক্রির জন্যই। তারপর দুজনের সখ্য হয়। বশির এরপর বলল, সাহেব, আপনার কোনো কাজ না থাকলে কি এবার আমরা খাওয়া সেরে শুয়ে পড়বো? হ্যাঁ, শুয়ে পড়ো, কাল সকালে আলো ফুটলেই কাজ শুরু করবো। বশির সেলাম দিয়ে চলে যাবার পর কিছুক্ষণের মধ্যে খাওয়া শুরু করলেন ঈশানবাবু। ধীরে ধীরে খেতে খেতে তিনি ভাবতে লাগলেন ওই ছেলেটার আহ্বানে সাড়া দিয়ে তিনি কস্তুরি মৃগ দেখতে যাবেন কি নাকি যাবেন না।
কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না খেতে খেতে। খাওয়া সেরে জলের বোতল নিয়ে হাত ধোয়ার জন্য বাইরে বেরোলেন ঈশানবাবু। বসির আর তার লোকজনেরা ততক্ষণে তাদের তাঁবুতে ঢুকে পর্দা ফেলে শুয়ে পড়েছে। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। এখানকার আকাশ দূষণমুক্ত বলেই হয়তো চাঁদটা অনেক বেশি বড় আর উজ্জ্বল মনে হচ্ছে। জ্যোৎস্না যেন আকাশ থেকে গলে গলে পড়ছে এই নির্জন রিট শোভিত পৃথিবীর বুকে। ঈশানবাবুর চোখ গেল সামনের ঢালের মাথার উপর সেই পাইন বনের দিকে। তার মাথার উপরও আলো ছড়াচ্ছে পূর্ণিমার চাঁদ। চাঁদের মধ্যেও আদিমতা থাকে, যৌমতার আহ্বান থাকে, আর সেই আহ্বানে সাড়া দিতেই হয়তো চাঁদনি রাতে মিলিত হয় কস্তুরী হরিণীর দল। কস্তুরীর গন্ধে মেথে ওঠে, মিলিত হয় বন্য যৌনতায়। এই কথাটা ঢালের মাথার দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন ঈশানবাবু। এরপর আরো কিছুক্ষণ চন্দ্রা তাপের নিচে দাঁড়িয়ে থাকা সেই বনানীর দিকে তাকিয়ে ঈশানবাবুর মনে হলো ওখানে যেতে তার সমস্যা কোথায়। প্রথমত ওই ছেলেটাকে তার খারাপ লোক বা মিথ্যেবাদী বলে মনে হয়নি। কস্তুরী মৃগ দেখার দ্বিতীয় সুযোগ হয়তো জীবনে দ্বিতীয়বার আসবে। আর দ্বিতীয় কথা হলো, তার মনে যদি অন্য কোনো মতলব থেকেও থাকে তবে সে সহজে ঈশানবাবুর সঙ্গে এঁটে উঠতে পারবে না। 50 বছর বয়স হলেও ঈশানবাবুর এখনো নিয়মিত শরীরচর্চা করেন। তার শরীর যথেষ্ট শক্তপোক্ত আর সক্ষম। কিছুদিন আগেই এক ডেপো ছোকরাকে এক চড়ে মাটিতে ফেলে দিয়েছিলেন। আর সব থেকে বড় কথা, রিভলভারটা তো সঙ্গেই রইল। এই কথাগুলি ভেবে নিয়ে ঈশানবাবু কয়েক মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি যাবেন। মুখ ধুয়ে তাঁবুতে ঢুকে প্রথমে পোশাক পাল্টে জুতো পরলেন। সুটকেস থেকে রিভলভার আর সেটা একবার পরীক্ষা করে কোমরে গুজে নিয়ে গায়ে চামড়ার জ্যাকেট চাপিয়ে টুপি মাফলার দস্তানায় সজ্জিত হয়ে এরপর আবার তাঁবুর বাইরে বেরিয়ে সামনের পাহাড়ের ঢালের দিকে হাঁটতে শুরু করলেন। রাত হলেও ঢাল বেয়ে উঠতে খুব একটা কষ্ট হলো না ঈশানবাবু। তিনি উপরে উঠে এলেন। সমতল জায়গাটাতে প্রাচীন মন্দিরের ছিটিয়ে ছিটিয়ে থাকা কাঠামোর উপর মাথার উপর থেকে চাঁদের আলো এসে পড়ছে। তবে এখানে ওখানে কিছুটা তফাতে তফাতে দাঁড়িয়ে থাকা পাইন গাছগুলোকে কেমন যেন জীবন্ত মানুষের মতো মনে হচ্ছে। তারা যেন নিপন ভাবে দাঁড়িয়ে তাকিয়েছে ঈশানবাবুর দিকে। মনের ভিতরে কেমন যেন একটা অস্বস্তি হলো ঈশানবাবু। কিন্তু এরপরে ত্রিবেদীকে দেখতে পেয়ে তার অস্বস্তি ভাবটা কেটে গেল। একটা গাছের আড়াল থেকে বেরিয়ে ছেলেটাকে এসে দাঁড়ালো ঈশানবাবুর সামনে। ছেলেটার কোটের বুকের বোতাম খোলা। চাঁদের আলোতে মুহূর্তের জন্য একটা জিনিস ছিলিক দিয়ে উঠলো তার বুকের কাছে। ত্রিবেদীর গলাতে একটা সোনার লকেট সমেত হার আছে। আর সে কাছে এসে দাঁড়াতেই আবারও সেই মিষ্টি গন্ধ এসে লাগলো ঈশানবাবুর নাকে। আপনি যে আসবেন সেটা আমি অনুমান করেছিলাম। সুযোগটা হাতছাড়া করতে মন চাইলো না, বুঝলেন? তাই তো চলে গেলাম। বেশ ঠান্ডা। হরিণ দেখা যাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই। হরিণী তো নিশ্চয়ই দেখতে পাবেন। এখানেই তারা আসবে। আচ্ছা, একটা মিষ্টি গন্ধ পাচ্ছি, তখনও পেয়েছিলাম। এটা কি কফসের গন্ধ? আপনার গা থেকে আসছে? হ্যাঁ। এরপর সে কিছুটা তফাতে মাটিতে পড়ে থাকা একটা গাছের গুড়ি দেখিয়ে বলল, চলুন ওখানে গিয়ে বসি। ত্রিবেদীর কথা মতো ঈশানবাবু তার সঙ্গে এগিয়ে গিয়ে গুড়িটার উপরে বসলেন। ত্রিবেদীও তার পাশে বসলো। তাদের সামনে একটু দূরে একটা কচ্ছপের পিঠের মতো উন্মুক্ত জায়গা। তারপর ছোট ছোট পাইন গাছের সারি গিয়ে মিশেছে বড় বড় গাছের দঙ্গলের সঙ্গে। সেদিকে বনের গভীরে চাঁদের আলো প্রবেশ না করলেও ঈশানবাবুদের সামনে কচ্ছপের পিঠের মতো উন্মুক্ত জায়গাটায় চাঁদের আলোতে ফটফট করছে। সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। কাছের পাইন গাছের পাতাগুলো রূপোর পাতার মতো চিকচিক করছে চাঁদের আলোতে। বাতাসে কস্তুরীর মৃদু মিষ্টি গন্ধ। সব মিলিয়ে পরিবেশটা বেশ ভালো লাগলো ঈশানবাবু। তিনি বললেন, চারপাশটা বেশ সুন্দর লাগছে। এখানে একটা খুব পুরনো শিব মন্দির ছিল। মন্দিরের সামনের ফাঁকা জায়গাটা ওই ঢিপি ছাড়িয়ে আরো কিছুটা বিস্তৃত ছিল। খেয়াল করে দেখুন, ঢিপির ওপাশের গায়ের গাছগুলো বয়সে অনেক নবীন।
তা মন্দিরটা ধ্বংস হলো কিভাবে? ভূমিকম্পে। আপনি এখানে কতদিন আছেন? কেমন আছেন? আমি এখানে আছি অন্তত 10 বছর, আরো বেশি সময় হতে পারে, কিন্তু কম হবে না। আমি আপনাকে আমার গল্পটা তাহলে বলি, তাহলে সব বুঝতে পারবেন। হ্যাঁ, বলুন, আপনার গল্পটা শুনি। একটু চুপ করে থেকে রঘুবীর ত্রিবেদী বলতে শুরু করলো তার কথা। আমি আপনাকে আগেই বলেছি, আমি জন্মসূত্রে উত্তরপ্রদেশের মানুষ। কলকাতার বড় বাজারে আমার ব্যবসা ছিল। আমার কোনো ভাই বোন ছিল না। আমি তখন সদ্য যুবক। বাবা মা মারা যাওয়ার পর দেশের সব সম্পত্তি বেচে দিয়ে কলকাতায় এসে ব্যবসা শুরু করেছিলাম। বড় বাজারে কাপড়ের ব্যবসা। ভালোই চলছিল ব্যবসা। বছর 7-8-এর মধ্যে বেশ ফুলে ফেঁপে উঠেছিল কারবার। বিয়ে করিনি, একলা মানুষ। দিব্যি ছিলাম ব্যবসা নিয়ে। বেশ কিছু নগদ টাকাও জমিয়ে ফেলেছিলাম এই সুযোগে। বড় বাজারে নানা ধরনের লোক আসে। একদিন একজন লোক এসে আমাকে জানালো, শেয়ার বাজারে টাকা লাগালে নাকি অনেক গুণ বেশি লাভ হতে পারে ছিট কাপড়ের ব্যবসা থেকে। তার কথা শুনে একটু ইতস্তত করেই আমার জমানো টাকার একটা অংশ শেয়ার বাজারে লাগালাম। 3 মাসের মধ্যেই সেই টাকা দ্বিগুণ হয়ে ফিরে এলো আমার কাছে। আর এরপরই আমি ঢুকে গেলাম শেয়ার বাজারের কারবারে। আমার সব টাকা ঢালতে শুরু করলাম এই ব্যবসাতে। সত্যি কথা বলতে কি জানেন, ক্ষতি যে হতো না তা নয়, তবে লাভ যা হতো তা ক্ষতির থেকে অনেক বেশি। ছিট কাপড়ের ব্যবসা গুটিয়ে আমি এরপর পুরোপুরি ঢুকে পড়লাম শেয়ার ব্যবসাতে। কিন্তু কারো দিন সমান যায় না। হঠাৎই একদিন বজ্রপাতের মতো শেয়ার বাজারে ধস নামলো, আর আমি যে কোম্পানিতে শেয়ার কিনেছিলাম তাতে আমার প্রায় সব টাকা লগ্নি করেছিলাম সেই কোম্পানিতে। তবু আমি প্রাথমিক অবস্থায় না ভেঙে পড়ে বাজার থেকে কিছু টাকা ধার করে অন্য একটা কোম্পানির শেয়ার কিনলাম লাভের আশাতে। আর সেটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। খারাপ সময় মানুষকে যখন তাড়া করে তখন সে কিছুতেই তার পিছু ছাড়তে চায় না। আমি নতুন কোম্পানির শেয়ারের টাকা ঢালবার কিছুদিনের মধ্যে সে কোম্পানিও ডুবে গেল, আর আমি পড়ে গেলাম অথই জলে। এই বলে থেমে গেল ত্রিবেদী। সে তাকিয়ে রইল সামনের ঢিপিটার দিকে। তাকে চুপ হয়ে থাকতে দেখে ঈশানবাবু জানতে চাইলেন, কিন্তু সেই ঘটনার সঙ্গে এই জায়গার সম্পর্ক কি? হ্যাঁ, সেই কথা এবার বলছি। আবার সে বলতে শুরু করলো তার কাহিনী। আমার দুর্দশা এরপর ক্রমশ বাড়তে শুরু করলো। পাওনাদাররা এসে টাকা ফেরতের জন্য বাড়িতে হানা দিতে শুরু করলো। প্রথমে গালিগালাজ, তারপর কেউ কেউ মারধরের হুমকিও দিতে শুরু করলো। আমার তখন সম্বল হইতো 2000 টাকা, আর আমার গলায় একটা সোনার লকেট। আর বাজারে আমার দেনার পরিমাণ প্রায় 1,03,000 টাকা। পাওনাদারের হুমকিতে এক সময় আমি সিদ্ধান্ত নিলাম কলকাতা থেকে দূরে কোথাও পালাতে হবে। অন্তত ততদিন আমাকে গা ঢাকা দিতে হবে যতদিন না শেয়ার বাজার আবার চাঙ্গা হবে। আমি আমার লগ্নি করা টাকা ফেরত পেয়ে পাওনাদারের ধার শোধ করতে পারি। তবে এত দূর যে আমি চলে আসব তা ভাবিনি। ঈশানবাবু তার কথার মাঝেই বলে উঠলেন, তবে এলেন কিভাবে? হ্যাঁ, ভাগ্যই হয়তো অদ্ভুত ভাবে টেনে এনেছিল এইখানে। কলকাতা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে একদিন সন্ধ্যাবেলায় সামান্য কিছু জামাকাপড় নিয়ে হাওড়া স্টেশনে উপস্থিত হলাম। আমার ইচ্ছা ছিল বাংলারই কোনো মফস্বল শহরে কোনো এক কাজ খুঁজে নিয়ে সেখানে থাকার। আমি যখন টিকিট কাউন্টারের দিকে এগাচ্ছি ঠিক তখনই আমি দেখতে পেলাম আমার এক বড় পাওনাদারকে, সঙ্গে কয়েকজন গুন্ডা চেহারার লোক।
পাওনাদার আর তার সঙ্গীর চারপাশে তাকানোর ভঙ্গি দেখে আমি বুঝতে পারলাম তারা আমাকেই খুঁজছে। কোনোভাবে আমার পালানোর খবর পেয়ে তারা পিছু ধাওয়া করে এসেছে। এইবার কি করব আমি? ধরা পড়লে চরম লাঞ্ছনা আমার কপালে। ঠিক সেই সময় আমি শুনতে পেলাম একটা ট্রেনের হুইসেলের শব্দ। কোনো একটা ট্রেন হুইসেল বাজিয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। বাঁচার জন্য ভিড় ঠেলে আমি ছুটতে শুরু করলাম সেই ট্রেনের লক্ষ্য করে। তারপর লাফিয়ে উঠে পড়লাম সেই অজানা ট্রেনে। আমার কাছে কোনো টিকিট ছিল না। ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টটা বেশ ফাঁকা ফাঁকা। টিকিট চেকারের মুখে পড়ার ভয়ে আমি একটা আপার বাঙ্কে উঠে তাড়াতাড়ি করে একটা চাদর মুড়ি দিয়ে ঘুমানোর ভান করে শুয়ে পড়লাম। ছুটে চলল ট্রেন। সৌভাগ্যক্রমে কেউ আর আমার কাছে টিকিট চাইতে এলো না। পরদিন ভোরবেলায় আমি সহযাত্রীদের কথা শুনে বুঝতে পারলাম এ ট্রেন জম্মু যাচ্ছে। আমি সিদ্ধান্ত নিলাম ট্রেন যেখানে যাচ্ছে আমি সেখানেই যাব। একদিন পর আমি উপস্থিত হলাম জম্মুতে। সেখানে কদিন থাকবার পর চলে এলাম শ্রীনগর, তারপর ঘুরতে ঘুরতে পহেলগাঁওতে। এক টানা কথাগুলো বলে থামলো ত্রিবেদী, হয়তো বা একটু দম নেবার জন্যেই। ঈশানবাবু বললেন, বাহ, আপনার কাছে বসার ঘটনাটা বেশ রোমাঞ্চকর তো। হ্যাঁ, তবে আসল গল্প এবার বলছি। এতক্ষণ যা বললাম তা বলতে পারেন আমার কাহিনীর ভূমিকা মাত্র। বলুন। মাথার উপরে চাঁদ আলো ছড়াচ্ছে সামনের জমিটাতে। পাইন গাছের গায়েও পিছলে পড়ছে আলো। বাতাসে কস্তুরীর মিষ্টি গন্ধ যেন মৃদু বেড়েছে। শুধু ত্রিবেদীর গায়ের গন্ধ নয়, ঈশানবাবুর মনে হলো হয়তোবা কোনো কস্তুরী মৃগও কাছাকাছি কোথাও উপস্থিত হয়ে থাকতে পারে। ত্রিবেদী আবারও শুরু করলো তার আসল গল্প। পহেলগাঁওতে যখন এসে পৌঁছালাম তখন আমার পকেট আরো ফাঁকা হয়ে গেছে। আমি আশ্রয় নিলাম অতি সস্তার একটা বাড়িতে। ঘোড়ার সহিসরা যেখানে রাত কাটায়, সেখানে কদিন কাটাবার পর আমি বুঝতে পারলাম আমার পকেটের যা হাল তাতে দৈনিক খাবারের খরচ নিয়ে মাত্র 20 টাকা ভাড়াতে বেশি দিন থাকা সম্ভব নয়। হঠাৎই এক ঘোড়াওয়ালার মুখে খবর পেলাম এখানে নাকি এক মন্দির আছে। এক সাধু বাবা থাকেন এই মন্দিরে, ভালো লোক। কেউ মন্দিরে গেলে যত্ন আত্তি করেন। মন্দিরের নাম সৌগন্ধ মন্দির, অর্থাৎ সুগন্ধ মন্দির। যদিও তখন আমি জানতাম না এই মন্দিরের কেন এমন নাম। আমি মন্দিরের কথা শুনে ভাবলাম একবার মন্দিরটাতে গিয়েই দেখা যাক, যদি সেখানে আশ্রয় মিলে যায়, নিখরচায় কয়েকদিন খাবারের বন্দোবস্ত হয়। একথা ভেবে পহেলগাঁও থেকে আমি চলে এলাম এখানে। আমি যখন ঢাল বেয়ে এই চত্বরটায় উঠে এলাম তখন বিকেল। বসন্তকাল শুরু হলেও সেবার শীতকালে প্রচন্ড তুষারপাত হওয়াতে এই মন্দির সংলগ্ন এই চত্বরটা তুষারের চাদরের আড়ালে মোড়া ছিল। এই জায়গাটা উঠে আসতেই আমার নাকে একটা মিষ্টি গন্ধ এসে লাগলো। সে গন্ধ তখনও আমার চেনা ছিল না। কাঠ আর পাথরের তৈরি এক অতি প্রাচীন মন্দির। বয়সের ভারে বৃদ্ধ মানুষের মতো কিছুটা সামনের দিকে ঝুঁকে আছে। আমি সদর দরজার সামনে গিয়ে দাঁড়াতেই একজন বৃদ্ধ সন্ন্যাসী মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এলেন। এই শীতের দেশেও তার গায়ে একটাও নামমাত্র বস্ত্রখণ্ড, খালি পা। আমি বুঝতে পারলাম ইনি এই মন্দিরের সন্ন্যাসী, আমি যার কথা শুনেছিলাম। আমি তাকে প্রণাম জানিয়ে বললাম আমি দেশ ভ্রমণে বেরিয়ে এখানে এসেছি, টাকা পয়সা সব শেষ। তিনি যদি আমাকে কিছুদিনের জন্য আশ্রয় দেন তবে আমি বাঁচতে পারি। আমার কাতর আবেদন শুনে সাধু বাবা বললেন, দেবতার মন্দিরে কেউ আশ্রয় চাইলে তো তাকে আর ফেরানো যায় না। এসো, একটু দেখো। আমি প্রবেশ করলাম সেই মন্দিরে। গর্ভগৃহে একটি শিবলিঙ্গ আছে। সাধু বাবা প্রথমে আমাকে সেখানে নিয়ে গেলেন। দেবতার দর্শনের পর আমি তার পরিচয় জানতে চাইলে তিনি বললেন, সন্ন্যাসীরা পূর্বাশ্রমের পরিচয় দেয় না, তবু তোমাকে কয়েকটা কথা বলি। প্রথম জীবনে বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষকতা করতাম।
বৈরাগ্য দেখা দিলেন। দেশের নানা জায়গায় ঘুরতে ঘুরতে অবশেষে এই মন্দিরে পৌঁছলাম আমি। তখন এই প্রাচীন মন্দিরে এক সন্ন্যাসী থাকতেন। তো আমিও সন্ন্যাসী গ্রহণ করে এই মন্দিরেই রয়ে গেলাম। এক সময় সেই সন্ন্যাসী দেহ রাখলেন। তারপর থেকে আমি এখানে প্রায় থাকি। সব মিলিয়ে প্রায় 50 বছর এখানে আছি। এরপর এই সন্ন্যাসীর সঙ্গে আরো কিছু কথা বলার পর আমি বুঝতে পারলাম কৌপিন পরা এই সন্ন্যাসী প্রকৃত অর্থেই নানা জ্ঞানের অধিকারী। যাই হোক, এই সন্ন্যাসী আমার খাবারের ব্যবস্থা করলেন, একটা ঘরে খড়ের বিছানাতে আমার রাত্রিবাসেরও ব্যবস্থা করলেন। একটা জিনিস আমি খেয়াল করলাম যে এই মন্দিরের ঘরে বাইরে সেই মিষ্টি গন্ধ সর্বত্র ছড়িয়ে আছে। ঘুমের মধ্যেও যেন আমি সেই গন্ধ টের পেতে থাকলাম। পরদিন ভোর হলো, আমি ঘর থেকে বেরিয়ে সাধু বাবার সঙ্গে দেখা হইতেই তাকে গন্ধের ব্যাপারটা জিজ্ঞেস করলাম। তিনি হেসে বললেন, চলো তোমাকে একটা জিনিস দেখাও, বাইরে চলো। সঙ্গেই বেরিয়ে এলাম আমি। আপনি সামনে যে উঁচু মতো জায়গাটা দেখছেন ঠিক ওইখানেই কাঠের বেড়া দেওয়া বেশ বড় একটা খোয়ারের মতো মাথায় পাতার ছাদ দেয়া ঘর ছিল। সাধু বাবা আমাকে নিয়ে ওই ঘরটার দিকে এগোতেই মিষ্টির গন্ধ তীব্রতা যেন আরো বাড়তে লাগলো। খোয়ারটার সামনে এসে দাঁড়িয়ে বুঝতে পারলাম এই মিষ্টি গন্ধের উৎসস্থল এই ঘরটাই। সাধু বাবার সঙ্গে ঘরের দরজার ফাঁক দিয়ে ভেতরে উকি দিতেই আমি দেখতে পেলাম একটা প্রাণীকে। ছাগলের মতো একটি ছোট্ট প্রাণী উত্তেজিতভাবে ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পায়চারি করছে। তার শিং দুটো ছোট্ট ছোট্ট, কিন্তু চোয়ালের উপর থেকে ইঞ্চি চারেক লম্বা ছুরির ফলার মতো দুটো দাঁত বাইরে বেরিয়ে আছে, আর তীব্র মিষ্টি গন্ধটা তার গা থেকে আসছে। আমি অবাক হয়ে জানতে চাইলাম, সাধু বাবা এটা কি প্রাণী? তিনি বললেন, কস্তুরী মৃগর নাম শুনুন। এটা কস্তুরী মৃগ। ওর পেটের গাছটা খেয়াল করবো, ওই নাভির গাছটা। তার কথা শুনে আমি প্রাণীটাকে ভালো করে খেয়াল করে দেখলাম একটি আবের মতো অংশ আছে সেখানে। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, আপনি ওকে কোথায় পেলেন? সাধু বাবা বললেন, বছর বড় আগে আমি ওকে কুড়িয়ে পেয়েছিলাম এখানকার একটা জঙ্গল থেকে। এখানে বনে কস্তুরী মৃগ আছে। কোনো কারণে ওর মা ওকে ত্যাগ করেছিল। আমি ওকে তুলে নিয়ে এসেছিলাম আমাদের মন্দিরে। তারপর থেকে ওইখানে আছে। ওর গায়ে গন্ধের জন্য আজকাল মন্দিরে অনেকে সৌগন্ধ মন্দির নামে বলে ডাকে। এ কথা বলার পর তিনি বললেন, এমনি সময় ও ছড়াই থাকে, কিন্তু এই বসন্তকালে এই প্রজনন ঋতুতে ওকে আটকে রাখতে হয়, নইলে কাহামির তাড়নায় হরিণীর খোঁজে আবার জঙ্গলে পালাবে। কিন্তু সমস্যা হলো যে ও নিজে কোনোদিন খাবার খুঁজে খায়নি। আমি নিজের হাতে শিশু অবস্থায় ওকে খাইয়ে খাইয়ে এসেছি। জঙ্গলে গেলে নির্ঘাত না খেয়ে অথবা কোনো অন্য পুরুষ হরিণীর সঙ্গে লড়াইতে মানা করবে, তাই ওকে এখানে আটকে রাখতে বাধ্য হয়েছে। সন্ন্যাসীর কথা শুনে আমি আবারও ভালো করে তাকালাম হরিণটার দিকে। সাধু বাবার কথা যে সত্যি তা আমি আবারও একটা জিনিস দেখে বুঝতে পারলাম। কস্তুরী মৃগটার টুকটুকে লাল শ্লিষ্টা বেশ কিছুটা আবরণের বাইরে বেরিয়ে এসছে। কামের আগুনে জ্বলছে প্রাণীটা। তাকে দেখবার পর এই জায়গা ছেড়ে সাধু বাবা আমাকে নিয়ে আবার মন্দিরে যাওয়ার জন্য এগোলেন। বরফ মোড়া চত্বর এগাতে এগাতে আমি কৌতূহল বশত প্রশ্ন করলাম, একটা হরিণের দেহে কি পরিমাণ কস্তুরী থাকে? তিনি বললেন, 10 বছর বয়সে কস্তুরী গ্রন্থি পরিপক্ক হয়। অন্তত 50 থেকে 65 গ্রাম কস্তুরী থাকে একটা হরিণের গ্রন্থিতে। আমি বললাম, শুনেছি কস্তুরীর অনেক দাম, আসল কস্তুরী রাজরাজার জিনিস। সন্ন্যাসী বললেন, এক ভরি আসল কস্তুরীর দাম 3 ভরি সোনার দামের সমান।
সোনার দর অনুযায়ী কস্তুরীর বাজারটা ঠিক হয়। সাধু বাবার সঙ্গে আমি এরপর মন্দিরে প্রবেশ করলাম। এ পর্যন্ত বলে ত্রিবেদী থামল। বাতাসে কস্তুরীর গন্ধটা যেন আরো বেড়েছে বলে মনে হলো ঈশানবাবুর। ত্রিবেদী যেন ঘাটটা একটু উঁচু করে ঢিপির ওপাশের পাইন বনের আড়ালটা দেখার চেষ্টা করলো। চাঁদের আলোতে তার চোখে মুখে মৃদু উত্তেজনার ছাপ। তবে কি হরিণ কাছে আছে? তবে সেদিকে তাকিয়ে ঈশানবাবু তেমন কিছু দেখতে পেলেন না। ঘাড় নামিয়ে ত্রিবেদী এবার শুরু করলো তার শেষ কথা। দিন কেটে গেল, এক সময় সূর্য ডুবে গেল। সাধু বাবা তার সাধনাকে ধুনি জ্বালিয়ে বসলেন, আর আমি খাওয়ার সেরে ঘরের বিছানাতে শুয়ে পড়লাম। বাইরে প্রথমে অন্ধকার নামলো, তারপর ধীরে ধীরে চাঁদ উঠতে লাগলো, আর আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম আমার ভাগ্যের বিপর্যয়ের কথা। আমি মন্দিরের আশ্রয় পেয়েছি ঠিকই, কিন্তু আমি তো সন্ন্যাসী নই। আমাকে কি সারা জীবন এইভাবেই কাটাতে হবে? ঘুম এলো না আমার। ক্রমশ প্রবল হয়ে উঠতে লাগলো দুশ্চিন্তায়, আর রাত বাড়ার সঙ্গে সঙ্গেই কস্তুরীর গন্ধটা যেন জানলার ফাঁক খুলে বেশি বেশি করে ঘরের মধ্যে ঢুকতে লাগলো। বিছানা ছেড়ে উঠেই আমি জানলাটা খুললাম। সেদিনও আজকের মতোই ফুটফুটের জ্যোৎস্নার আলো। সেই আলোয় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি খোয়ারটা। বসন্তের এমন জ্যোৎস্নার রাতেই তো মিলিত হয় কস্তুরী মৃগ। কার্যত প্রাণীটা নিশ্চয়ই প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য ছটফট করছে খোয়ারের ভেতরে। প্রাণীটার কথা ভাবতে ভাবতে হঠাৎই আমার মনে পড়ে গেল সন্ন্যাসীর বলা একটা কথা, 1 ভরি কস্তুরীর দাম 3 ভরি সোনার দামের সমান। তার মানে অন্তত 15 ভরি সোনা, অর্থাৎ 2-3 লাখ টাকা দাম আছে ওই নাভির। আমার খেয়াল হলো বড় বাজারের এক ব্যবসায়ীর সঙ্গে আমার পরিচয় আছে, যে কস্তুরী ব্যবসা করে। আমি যদি নাভিটি তার হাতে তুলে দিতে পারি, আমার ধার অনেকটাই শোধ হবে। পোয়ারটার দিকে তাকিয়ে ভাবনাটা যেন ক্রমশ চেপে বসতে লাগলো আমার মনে। আমি কিছুতেই মন থেকে চিন্তাটা সরাতে পারলাম না। আমার ভেতর থেকে কেউ যেন বলতে লাগলো, এটাই তোমার বাঁচার শেষ সুযোগ। ভাগ্য তোমাকে সেই সুযোগের সামনে দাঁড় করিয়েছে, নইলে তো তোমার এখানে আসার কথা ছিল না। সেই ভয়ঙ্কর আহ্বান অস্বীকার করতে পারলাম না। আমি সিদ্ধান্ত নিলাম সেই কাজটা আমাকে করতেই হবে, কিন্তু কিভাবে? আমার হঠাৎ মনে পড়লো ডাল লেকের ফুটপাত থেকে কাঠের হাতলওয়ালা একটা ধারালো ছুরি কিনেছিলাম ফুল ইত্যাদি কাটার জন্য। বেশ বড় ধারালো ছুরি, ওতেই কাজ চলে যাবে। কিছুক্ষণের মধ্যে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ছুরিটির সঙ্গে ঘর থেকে বের হলাম। প্রথমে আমি এলাম সাধু বাবার ঘরের সামনে। দরজার দিকে পেছন ফিরে ধুনির সামনে বসে ধ্যান করছেন। আমি সন্তর্পণে দরজার পাল্লা টেনে বাইরের থেকে আগল টেনে দিলাম। ব্যাস, এইবার নিশ্চিন্ত। অসহায় প্রাণীটার অন্তিম আর্তনাদ শুনলেও সন্ন্যাসী আমাকে ধরতে পারবেন না। মন্দিরের বাইরে বেরিয়ে বরফের চাদরের উপর দিয়ে আমি এগোতে লাগলাম খোয়ারটার দিকে। আমি তখন খোয়ারের কাছে এই জায়গাটায় পৌঁছে গেছি। হঠাৎ পেছনে মন্দিরের ভেতর থেকে সাধু বাবার কণ্ঠস্বর শুনতে পেলাম। আমি ফিরে তাকিয়ে দেখলাম তার বন্ধ ঘরের জানলার গড়ার ধরে সাধু বাবা দাঁড়িয়ে। তার ধ্যান ভেঙে গেছে। আমি তার কোনো কথার জবাব দিলাম না প্রথমে, কিন্তু সাধু বাবা মনে হয় দেখতে পেলেন চাঁদের আলোতে ঝিলিক দেওয়া বড় ছুরিটা। তিনি চিৎকার করে উঠলেন, হ্যাঁ, কাজটা আমাকে করতেই হবে, তবে আপনার কোনো ক্ষতি হবে না। সাধু বাবা বললেন, আমি প্রাণীটিকে সন্তানের মতো মানুষ করেছি, নিরীহ প্রাণীকে মেরো না, তোমার ক্ষতি হবে, তুমি মরবে। অন্য ক্ষতি হবে না আমার,
মরার জন্য নয়, বাঁচার জন্য কস্তুরীটা আমি চাই। আমার কথা শুনে সন্ন্যাসী ক্রুদ্ধস্বরে চিৎকার করে উঠলেন, ওইটা আমাদের কাজটি কর, করে দেখ, তোকেও মরতে হবে, তোকেও তবে ওই হতভাগ্য প্রাণীটার মতো আটকে থাকতে হবে এখানে। তুই পালাতে পারবি না, মরবি। সাধু বাবার চিৎকার প্রতিধ্বনিত হতে লাগলো চাঁদের আলোতে দাঁড়িয়ে থাকা সেই পাহাড়গুলিতে। এরপর সাধু বাবার সঙ্গে কথা না বাড়িয়ে পা বাড়াতে যাচ্ছিলাম সেই খোয়ারটার দিকে। ঠিক সেই সময় একটি ভয়ঙ্কর ঘটনা ঘটলো। আমার পায়ের তলার মাটিটা হঠাৎ মৃদু দুলে উঠলো, ভূমিকম্প। আরে বাঁচাও বাঁচাও, আমি পড়ে গেলাম। তারপর দ্বিতীয় শেষ ঝটকা, আর তাতেই আমার সামনে হুড়মুড় করে মাটিতে ভেঙে পড়লো হেলে পড়া সেই প্রাচীন মন্দিরটা। সাধু বাবা চাপা পড়ে গেল তার নিচে। তারপর পৃথিবী শান্ত হয়ে গেল। আমি যদি মন্দিরের ভেতরে থাকতাম তবে আমার কি পরিণতি হতো তা ভেবে আমি শিউরে উঠলাম। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমি মন ও শরীরের শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ালাম। না, এবার আর কোনো বাধাই আমার সামনে নেই। আমি গিয়ে পৌঁছালাম খোয়ারটার কাছে। সাবধানে দরজা খুললাম, খোয়ারটায় প্রবেশ করলাম। কাঠের বেড়ার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় খোয়ারটার এক কোণে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে প্রাণীটা। সে মনে হয় কোনোদিনও মানুষের আক্রমণের সম্মুখীন হয়নি, তাই সে পালাবার চেষ্টা না করে শুধু একবার মাথা তুলে তাকালো তার সামনে যেতে। তাকে আর নাড়াচাড়া করবার সুযোগ দিলাম না আমি। গতিতে ঝুঁকে পড়ে আমি এক হাত দিয়ে তার গলাটা আঁকড়ে ধরে আর অন্য হাত দিয়ে ছুরি চালিয়ে দিলাম তার গলায়। প্রথমে একবার, তারপর আর একবার একটা অস্পষ্ট আর্তনাদ করে মাটিতে স্থির হয়ে পড়ে গেল প্রাণীটা। আমার সামনে আসা বেড়ার ফাঁক দিয়ে চাঁদের আলোটায় পড়ে আছে হরিণটা। রক্তের স্রোত বেরোচ্ছে তার কণ্ঠ থেকে। স্থির হয়ে যাওয়া চোখটা যেন প্রচন্ড আতঙ্কে তাকিয়ে আছে আমার দিকে। মৃত প্রাণীটার পেটের কাছ থেকে কস্তুরী নাভিটা দেখা যাচ্ছে। আমার প্রথম কাজ শেষ, এইবার শেষ কাজটা করতে হবে। আমি বসে পড়লাম প্রাণীটার সামনে। এক হাতে খামচে ধরলাম নাভিটা, আর অন্য হাতে ছুরিটা বসিয়ে দিলাম নাভির গায়ে কস্তুরী গ্রন্থিটা দেহের বাইরে উৎপাটিত করার জন্য। এই বলে থেমে গেল ত্রিবেদী। ঈশানবাবু গল্পটা শুনতে শুনতে উত্তেজিত হয়ে উঠলেন। ত্রিবেদী হঠাৎ থেমে যেতেই ঈশানবাবু তারপর তারপর বলে তাকালেন ত্রিবেদীর মুখের দিকে। ত্রিবেদীর মুখটা যেন উত্তেজনা লাল হয়ে উঠেছে। বাতাসে কস্তুরীর গন্ধ হঠাৎই যেন আরো বাড়তে শুরু করেছে। ঈশানবাবুর কথার কোনো জবাব না দিয়ে ত্রিবেদী শুধু আঙুল তুলে সামনেটা দেখালো। সেদিকে তাকিয়ে ঈশানবাবু দেখলেন পাইন বনের আড়াল থেকে বেরিয়ে চাঁদের আলোতে সেই ঢিপিটার উপরে কখন যেন উঠে দাঁড়িয়েছে একটা ছাগলের মতো একটা ছোট্ট প্রাণী কস্তুরী হরিণী। ঈশানবাবু চেয়ে রইলেন সেদিকে। এরপর আর একটা, তারপর আর একটা, মোট 3টে হরিণী এসে দাঁড়ালো ঢিপিটার উপর। ঈশানবাবুর প্রথমে মনে হলো তারা জমিটার গন্ধ শুকছে, আর এরপরেই যেন তারা সরু সরু ঠ্যাঙে খুর দিয়ে আর ছোট ছোট শিং দিয়ে মাটিটা খোঁড়ার চেষ্টা করতে লাগলো। যেন মাটির নিচে কিছু আছে আর সেটা বার করার চেষ্টা করছে কস্তুরী হরিণীর দল। ঈশানবাবু বিস্মিতভাবে চেয়ে রইলেন সেই দৃশ্যের দিকে। মিষ্টি গন্ধটা যেন ক্রমশই বাড়ছে আর তার সঙ্গে সঙ্গে যেন ক্রমশই পাগল হয়ে উঠছে হরিণীর দল। শিং দিয়ে খুর দিয়ে তীব্র আঘাত হানছে ঢিপিতে। ছিটকে উঠছে মাটি, ঘাসের কুচি, যেন মাটির তলায় চাপা পড়ে থাকা কিছু তাদের বাইরে বার করে আনতেই হবে। এই অদ্ভুত ব্যাপারটা দেখে ঈশানবাবু চাপা স্বরে বললেন, ওরা এমন করছে কেন? কিন্তু এরা তো সব হরিণী, হরিণ কই? কিন্তু তার কথার কোনো জবাব না পেয়ে ঈশানবাবু পাশে তাকিয়ে দেখলেন ত্রিবেদী কখন যেন উঠে দাঁড়িয়েছে। চাঁদের আলো এসে পড়েছে তার মুখে। লাল হয়ে উঠেছে তার মুখ, নাক মুখ দিয়ে লালা ঝরতে শুরু করেছে।
তার চোখ দুটো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। এক মুঠো গন্ধহীন টাটকা বাতাস নেবার জন্য ফুলে উঠেছে নাসার রন্ধ্র। তার শরীর কাঁপছে। ত্রিবেদীর এমন ভয়ঙ্কর অবস্থা দেখে ঈশানবাবু উত্তেজিত ভাবে উঠে দাঁড়িয়ে বললেন, কি হলো আপনার? অমন করছেন কেন? আর এরপরেই এক অদ্ভুত ঘটনা ঘটলো। উত্তেজিত ঈশানবাবুর গলার স্বর যেন কানে গেল হরিণগুলির। মাথা তুলে তারা তাকালো ঈশানবাবুর দিকে, আর তারপরেই তারা ঢিপি থেকে লাফ দিয়ে নেমে ধেয়ে এলো তাদের দিকে। আর তাদের আসতে দেখে ত্রিবেদী একটা আর্তনাদ করে ছুটলো মন্দিরের ধ্বংসাবশেষের দিকে, আর তার পিছু ধাওয়া করলো হরিণীর দল। ত্রিবেদী সম্ভবত বাঁচার জন্য ভাঙা দেওয়ালের আড়ালে অদৃশ্য হলো, আর হরিণীর দলও দেওয়ালের পেছনে গেল তাকে খোঁজার জন্য। কয়েক মুহূর্তের মধ্যেই সেই হরিণীর দল অবশ্য দেওয়ালের অন্য পাশ দিয়ে বেরিয়ে পড়লো একজনের পিছু ধাওয়া করে। ঈশানবাবু বিস্মিত ভাবে দেখলেন, কামার্ত হরিণীগুলি এবার যার পিছু ধাওয়া করছে সে ত্রিবেদী নয়, হরিণীগুলির চেয়ে আকারে কিছু বড় একটা পুরুষ হরিণ। চাঁদের আলোতে তার লম্বা দাঁত দেখা যাচ্ছে। কস্তুরী মৃগ। হতভম্ব বিস্মিত ঈশানবাবুর চোখের সামনে দিয়ে ছুটে কয়েক মুহূর্তের মধ্যেই পাইন বনের আড়ালে হারিয়ে গেল সেই কস্তুরী মৃগ আর তার পিছু ধাওয়া করার কামার্ত হরিণের দল। চাঁদের আলোতে একলা দাঁড়িয়ে রইলেন ঈশানবাবু। বেশ কিছুটা সময় লাগলো ঈশানবাবুর সম্বিত ফিরতে। ত্রিবেদীর খোঁজে প্রথমে তিনি সেই দেওয়ালটার পিছনে গেলেন। না, সেখানে কেউ নেই। বেশ কয়েকবার তিনি ত্রিবেদীর নাম ধরে হাঁকও দিলেন, কিন্তু তার কোনো সাড়া মিলল না। চাঁদের আলোতে সেই উন্মুক্ত জায়গাটায় ত্রিবেদীর ফেরার প্রত্যাশায় আরো কিছুক্ষণ প্রতীক্ষা রইলেন ঈশানবাবু, কিন্তু সে ফিরল না। একসময় প্রচন্ড শীত লাগলো ঈশানবাবু। অজ্ঞতা তিনি নিচে নামার পথ ধরলেন। ঈশানবাবুর চোখে সারা রাত আর ঘুম এলো না। তাঁবুতে ফেরার পর তার চোখে কেবলই ভেসে উঠতে লাগলো সেই অদ্ভুত দৃশ্যগুলি। আর ত্রিবেদীর বা কি হলো? ঈশানবাবুকে অমন ভাবে ফেলে রেখে সে কোথায় অদৃশ্য হলো? এসব ভাবতে ভাবতেই একসময় ভোর হয়ে গেল। ভোরের আলো ফোটার কিছুক্ষণের মধ্যেই ঈশানবাবু তার সঙ্গীদের নিয়ে যাত্রা শুরু করলেন ঢালের মাথায় সে জায়গার উদ্দেশ্যে। এই ঢিপিটার নিচে কিছু আছে কিনা তাকে দেখতে হবে। উপরে উঠে ঢিপির কাছে উপস্থিত হলো সবাই। ঈশানবাবু খেয়াল করে দেখলেন ঢিপিটার উপর স্থানে স্থানে ঘাসের চাবড়া ওঠা। তার মানে গতকালের দৃশ্যটা মিথ্যা নয়। হরিণগুলির শিং আর খুরের চিহ্ন আঁকা হয়ে আছে মাটির বুকে। ঈশানবাবু জায়গাটা খোঁড়ার নির্দেশ দিলেন। কোদাল আর গাঁইতির ঘায়ে মাটির ভিতর থেকে প্রথমে উঠে আসতে লাগলো পচা কাঠের টুকরো, আর তার সঙ্গে সঙ্গে কস্তুরীর মিষ্টি গন্ধ যেন মাটির নিচ থেকে বাইরে বেরিয়ে আসতে লাগলো। কাঠের টুকরোগুলো দেখে একজন বলল, সম্ভবত একটা কাঠের ঘর ছিল। ত্রিবেদীর মুখে শোনা সেই খোয়ারটা। ঈশানবাবু এক দৃষ্টিতে চেয়ে রইলেন জায়গাটার দিকে। গর্ত যত খোঁড়া হতে লাগলো তত তীব্র হতে থাকলো সেই গন্ধ। যারা মাটি খুঁড়ছে তারাও বেশ বিস্মিত ব্যাপারটাতে। হাত পাঁচেক মাটি খোঁড়ার পরেই হঠাৎ গাঁইতির ঘায়ে মাটি সরে গিয়ে বেরিয়ে এলো একটা মানব কঙ্কালের কিছু অংশ। এরপরেই সাবধানে আরো কিছুটা মাটি সরাতে বেরিয়ে এলো পুরো কঙ্কালটাই। কস্তুরীর গন্ধ প্রচন্ড তখন তীব্র হয়ে উঠেছে। মিষ্টি গন্ধ হলেও তার ঝাঁঝে নাক জ্বলতে শুরু করেছে ঈশানবাবু। নাকে রুমাল চাপা দিয়ে ঈশানবাবু চেয়ে রইলেন নরকঙ্কালটার দিকে। এরপর আরো দুটো জিনিস উদ্ধার করলো কঙ্কালটার গা থেকে। সোনার লকেটটা, একটা হাড়, আর মরচে পড়া একটা ছুরির পালা। বিস্মিতভাবে ঈশানবাবু স্বগোক্তি করলেন, এসব এইখানে কিভাবে? এ মাটিতে কস্তুরী আছে, সেই জন্য এত গন্ধ। ব্যাপারটা আমি অনুমান করতেই পেরেছি। কস্তুরী কাটতে গিয়ে মারা পড়েছিল এই লোকটা। ওই ঠিক যেমন অনেক অপটু লোক মারা যায়, কস্তুরী তো মৃত্যু ডেকে আনে। একটু অসতর্ক হলেই মৃত্যু নিশ্চিত। মৃত্যু ডেকে আনে মানে? হ্যাঁ, মৃত্যুই ডেকে আনে। সেই জন্যই কস্তুরীর নাভি সংগ্রহের সময় অত্যন্ত সতর্ক হতে হয়।
হরিণের দেহ থেকে গ্রন্থি ছিন্ন করার আগে ভেজা কাপড় দিয়ে নাক মুখ ভালো করে জড়িয়ে নিতে হয়। বিপদ এড়াবার জন্য সঙ্গে প্রচুর জল রাখতে হয়, কারণ গ্রন্থিটা হরিণের শরীর থেকেই ছিন্ন করার সঙ্গে সঙ্গেই এক তীব্র মিষ্টি ঝাঁঝের সৃষ্টি হয়। নাক মুখ দিয়ে সে ঝাঁঝ যদি আপনার শরীরে প্রবেশ করে মস্তিষ্কে প্রচন্ড প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সঙ্গে সঙ্গে নাক মুখ দিয়ে লালা ঝরতে শুরু করে, আর তার কয়েক মিনিটের মধ্যেই মস্তিষ্কে পক্ষাঘাত হয়ে সেখানে মারা পড়বেন আপনি। যে কারণে নাকে মুখে ভালো করে ভেজা কাপড় বেঁধে মুহূর্তের মধ্যে কস্তুরীর গ্রন্থটি ছিন্ন করে একটা জলপূর্ণ পাত্রের মধ্যে কস্তুরীটা ফেলে পাত্রের মুখটা এমন ভাবেই বন্ধ করতে হয় যে তার ভেতর থেকে কোনো বাতাস যাতে না বেরোতে পারে। এ কাজে সামান্য ভুল হলে মৃত্যু নিশ্চিত। এই ভুলটাই ঘটেছিল ওই লোকটার ক্ষেত্রে। দেখছেন না, মাটির গভীরে এতদিন ধরে পড়ে আছে, তবু কস্তুরীর কি ঝাঁজ। বসিরের কথা শুনে ত্রিবেদীর বলা গল্পের একটা অংশ মনে পড়ে গেল ঈশানবাবু। এই জন্যই সেই সন্ন্যাসী ত্রিবেদীকে বলেছিল, তুই মরবি। কারণ কস্তুরী গ্রন্থি ছেদনের পদ্ধতি জানা ছিল না ত্রিবেদীর। কামার তো হরিণগুলি কেন মাটি খুঁড়ছিল তা এবার বুঝতে অসুবিধা হলো না ঈশানবাবু। মাটির ভিতর থেকে উঠে আসা কস্তুরীর ঘ্রাণ পেয়ে তারা মাটির নিচ থেকে তাদের পুরুষ সঙ্গীকে খোঁজার চেষ্টা করছিল। কামের তাড়নাতে পাগল হয়ে গেছিল হরিণগুলি। বসিরের কথা শোনার পর বিস্ময়ে বাকরুদ্ধ ঈশানবাবুর চোখে ভেসে উঠতে লাগলো গত রাতে দেখা দৃশ্যগুলো। পাগলের মতো মাটি খুঁড়ছে কামার তো হরিণীর দল। ত্রিবেদীর চোখ মুখ বেয়ে ঝরে পড়ছে লালা। চাঁদের আলোতে একটা কস্তুরী মৃগ কিছু ধাওয়া করে পাইন বনের আড়ালে হারিয়ে যাচ্ছে হরিণীর দল। মৃত্যুর পরও যে এই মিষ্টি মৃত্যুগন্ধ ত্রিবেদীর গায়ে লেগেছিল তাকে পরিণত করেছিল কস্তুরী মৃগতে। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।